রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। এই চ্যাপ্টারের উপর আমরা আজকে পার্ট 1 থেকে 3 পর্যন্ত পড়ব। ঠিক আছে, এই পার্ট 1 থেকে 3 পর্যন্ত আজকের ক্লাসে আমরা পড়ব এবং এই পার্ট 1 থেকে 3 পর্যন্ত পুরোটা রিডিং পড়ে এরপরে এর ভিতরে যতগুলো এমসিকিউ আছে সবগুলো আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, কই এমসিকিউ গুলো, এই যে এমসিকিউ, এই যে সব এমসিকিউ এখানে নিয়ে আসা আছে, এই এমসিকিউ গুলো সব আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, আর এই যে প্রথম পার্ট 1 থেকে 3 পর্যন্ত এই এই এটা যে মানে প্রত্যেকটা লাইনের ভিতরে এমসিকিউ একদম ভরা, তাই না? ওকে, তাহলে চলো আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করি। সমন্বয় ও নিঃসরণ। এখন কথা হচ্ছে সমন্বয় ও নিঃসরণ যেহেতু চ্যাপ্টারের নাম, আচ্ছা সমন্বয় জিনিসটা কি, নিঃসরণ জিনিসটা কি, এইটাকে আমাদের জানা লাগবে না? সমন্বয় জিনিসটা কি, নিঃসরণ জিনিসটা কি, এটা তো আমাদের আগে জানা লাগবে। আচ্ছা, সমন্বয়, ধরো তুমি কোনো গরম জিনিস, গরম কোনো একটা পাতিল ধরছো, ঠিক আছে, তোমার হাতে যে গরম লাগছে, তোমার হাতে যে হচ্ছে গরম লাগতেছে, এই গরম লাগার যে তোমার যে গরম লাগতেছে এই জিনিসটা, এই খবরটা সরাসরি মস্তিষ্কে পাঠায়। ঠিক আছে, হাত সরাসরি মস্তিষ্কে পাঠায়, তখন মস্তিষ্ক সঙ্গে সঙ্গে হাতকে সরিয়ে নিতে বলে। ঠিক আছে, এখন তোমার মস্তিষ্ক যদি তোমাকে সরায় যদি না নিতে বলতো তাহলে তোমার হাত কি পুড়ে যাইতো না? তাহলে তোমার হাত কিন্তু পুড়ে যাইতো। এইটাকে বলা হচ্ছে সমন্বয়। এই যে প্রথমে হাত গরম বুঝতে পারতেছে, তারপরে সে সেই খবরটা মস্তিষ্কে দিচ্ছে, তারপর মস্তিষ্ক বলতেছে খবরটা যে হচ্ছে হাতটা সরায় নিতে। মস্তিষ্ক যদি খবর না দিত তাহলে কিন্তু তুমি হাত সরাইতে না, তোমার হাত পুড়ে যাইতো। এই যে খবর দিচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু হচ্ছে, এইটাকে বলতেছে হচ্ছে সমন্বয় করা। এটাকে বলতেছি কি, সমন্বয় করা, সমন্বয় করা। ঠিক আছে, বুঝতে পারো নাই? আরেকটা উদাহরণ দিই, দেখো এই যে সাইকেল চালানো, চোখ দিয়ে তুমি রাস্তা দেখে দেখে সাইকেল চালাচ্ছ, ঠিক আছে, তারপরে হচ্ছে হাত হাত দিয়ে তুমি সাইকেলে কি হ্যান্ডেল ধরে থাকো না, পা দিয়ে প্যাডেল ঘোরাও। দেখো এগুলো তুমি যদি যদি তোমার হচ্ছে তুমি হাত দিয়ে তুমি সাইকেলে হ্যান্ডেল ধরে আছো কিন্তু তুমি পা দিয়ে প্যাডেল ঘোরাচ্ছ না, তোমার সাইকেল কি যাবে? যাবে না। আমাদের মস্তিষ্ক কি করতেছে, চোখ দিয়ে রাস্তা দেখাচ্ছে, হাত দিয়ে হ্যান্ডেল ঘোরানো দেখাচ্ছে, মানে হ্যান্ডেল ঘোরাচ্ছে, আবার পা দিয়ে প্যাডেলও করাচ্ছে। মস্তিষ্ক কি করতেছে, এই সমন্বয়, এই যে তিনটা জিনিস, হাত পা চোখ, তিনটা জিনিসের কাজটাকে সমন্বয় করতেছে মস্তিষ্ক, এইটাকে বলা হচ্ছে সমন্বয়। ঠিক আছে, সমন্বয়। এখন এই সমন্বয়টা যেরকম আমাদের মানুষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে হয়, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই সমন্বয়টা হয়। ঠিক আছে, এটা আমরা এখানে বললে বুঝতে পারবো। তাহলে আমরা রিডিং করা শুরু করি। জীবের সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই সমন্বয় যদি না হইতো তাহলে তুমি কোনো কাজ তুমি আরামে করতে পারতা না। ঠিক আছে, কোনো কাজ তোমার ঠিকঠাক মতো হইতো না। এরপর প্রাণীর মতো উদ্ভিদও বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। জীবের বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। তাহলে এখন একটা প্রশ্ন আসে, আচ্ছা ঠিক আছে সমন্বয়, ঠিক আছে সমন্বয় বলে একটা জিনিস আছে, এখন বিষয় সেই সমন্বয়টা করেটা কারা? জীবের ক্ষেত্রে কারা করে, উদ্ভিদের ক্ষেত্রে কারা করে? আমি আবার প্রশ্নটা করি, সমন্বয়ের বিষয়টা বুঝলাম আমরা, এখন এই সমন্বয়টা করেটা কারা? জীবের ক্ষেত্রে কারা করে, বা আমরা মানুষ, যেমন মানুষের ক্ষেত্রে কারা করতেছে, উদ্ভিদের ক্ষেত্রে কারা করতেছে? জীবের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে করে হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রর বিষয়টা আমরা আরেকটু পরে। প্রাথমিকভাবে বুঝতে পারতেছ যে হচ্ছে এই সমন্বয়টা সাধন করতেছে মানুষের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র। হ্যাঁ, আচ্ছা, এই যে উদ্ভিদের এই কাজগুলো, এই বংশবিস্তার, প্রজনন, উদ্ভিদের বৃদ্ধি, হ্যাঁ, এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণী প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পন্নের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। এখানে তেমন সম্পাদনের জন্য এখানে তেমন একটা পরামর্শ কিছু নাই। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে কে? স্নায়ুতন্ত্র। এইমাত্র একটু আগে দেখাইছি স্নায়ুতন্ত্র। এখান থেকে জাস্ট এটাই মনে রাখার বিষয় যে হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন আমরা সরাসরি পড়াতে ঢুকে যাচ্ছি। এখন আমরা আজকের ক্লাসে আমরা শুধুমাত্র উদ্ভিদের কিভাবে সমন্বয় হচ্ছে এটা পড়বো। আজকের ক্লাসে শুধুমাত্র উদ্ভিদ কিভাবে সমন্বয় করতেছে আমরা শুধুমাত্র এইটা পড়বো। ঠিক আছে, আর কয়েকটা হরমোনের নাম জানবো। ঠিক আছে, এতটুকুই হবে হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়াশোনা।
উদ্ভিদের সমন্বয় প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। উদ্ভিদ কোষ কি তোমরা তো জানোই, যারা কোষ চ্যাপ্টার পড়ছো তারা জানোই। এই উদ্ভিদ কোষের ভিতরে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, লাইসোজোম থাকে, আরো কি তোমার হচ্ছে গলগি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এগুলো কি একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দিত। ঠিক আছে, একটু উদ্ভিদের জীবনচক্র। জীবনচক্র বলতে কি বোঝাচ্ছে? জীবনে একদম তোমার হচ্ছে বাচ্চা অবস্থা থেকে একদম মৃত্যু পর্যন্ত, মানে কি অঙ্কুরোদ্গম। উদ্ভিদে কি হয়? প্রথমে অঙ্কুরোদ্গম হয়, তারপরে কি হয়? ফুল হয়, ফুলটা থেকে কি হয়? ফল হয়, ফল থেকে কি হয়? বড় হয় গাছটা, তাই না? তারপরে সুপ্ত অবস্থায় কি, এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, যে সেটা আমরা একটু পরে নিচে দেখব। ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এতটুকু তো আশা করি বোঝা গেছে। মানে সোজা বাংলায় বলছে কি, উদ্ভিদের যত জীবনকালের যতগুলো পর্যায় আছে, যেমন সর্বপ্রথম কি হচ্ছে? ছোট্ট একটা চারা হচ্ছে, চারা থেকে চারাটা বড় হচ্ছে, তারপরে ওইখান থেকে ফুল হচ্ছে, ওইখান থেকে ফুল থেকে ফল হচ্ছে, তারপরে আরো বড় হচ্ছে। এগুলো কি একটা সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলের ভিতরে থাকে। ঠিক আছে, এই কাজে আবহাওয়া ও জলবায়ু জনিত প্রভাবগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের ফলে হয়। সোজা বাংলায় বিজ্ঞানীরা কি বলছে জানো? বিজ্ঞানীরা বলছে এই যে উদ্ভিদের যে পাতা সৃষ্টি হচ্ছে, শিকড় সৃষ্টি হচ্ছে, এগুলা কিভাবে হচ্ছে? কোনো একটা জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে। কি? কোনো একটা বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। বিজ্ঞানী এটা বলতেছে। এখন উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটি হলো ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু। তার মানে ফাইটোহরমোন কি? উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু। ঠিক আছে, এই বৃদ্ধিকারক বস্তু বা এই ফাইটোহরমোনটাই কি উদ্ভিদের বৃদ্ধি বিকাশ, কিভাবে গাছে পাতা হচ্ছে, কিভাবে গাছের শিকড় হইতেছে, কিভাবে গাছের ডালপালা হইতেছে, এগুলো নিয়ন্ত্রণ করে কে? ফাইটোহরমোন। ঠিক আছে, এখন কথা হচ্ছে সুপ্ত অবস্থা। এখানে আমরা একটা শব্দ পড়ছি, সুপ্ত অবস্থাকে। এই সুপ্ত অবস্থাকে মানে এই শব্দটা আমাদের আরো লাগবে সামনে। হ্যাঁ, সুপ্ত অবস্থা বলতে দেখবা যে হচ্ছে শীতকালে দেখবা অনেক গাছের পাতা ঝরে যায়। হ্যাঁ, শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায়। তুমি দেখবা যে হচ্ছে গাছটা একদম কি বলে নাইরে মাথার মতো দেখা যায়, কিন্তু বসন্তকাল আসলে কি আবার গাছে নতুন ফুল ফল পাতা জন্মে। এখন এই যে সুপ্ত অবস্থার উদাহরণটা যদি আমরা আরো নর্মালি দিই, ধরো তুমি কোনো বাসায় কোনো ভুল করছো। হ্যাঁ, তো তুমি এখন ভুল করছো, এখন তুমি বাসায় গেলে তোমার আম্মু তোমারে দিবে মার, যার কারণে তুমি করতেছো কি, বাসায় যাইতেছো না, লুকায় লুকায় ঘুরতেছো বাসার বাইরে। ঠিক আছে, তুমি ভাবতেছো যে আম্মুর রাগটা একটু কমো, তারপরে আমি যাব। এই যে বাসায় লুকায় লুকায় থাকতেছো বাসার বাহিরে, এই যে যেই সময়টুকু থাকতেছো, এইটাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা। সেম ভাবে শীতকালে তোমার হয়েছে গাছপালা কি করে? গাছপালা কয় আমি কিছুক্ষণ থামে থাকি, যার কারণে সে তার গাছের পাতাগুলো ঝরায় ফেলে, ইচ্ছা করে ওর গাছের পাতাগুলো ঝরায় ফেলে। কারণ শীতকালে হচ্ছে তোমার জলীয় বাষ্পের কিছু সমস্যা আছে, তো আর হচ্ছে সালোক সংশ্লেষণে কিছু প্রবলেম হয়। এটা এখন তোমাদের এত ডিটেইলস জানা লাগবে না, জাস্ট তোমরা জানো যে হচ্ছে শীতকালে পাতা ঝরায় ফেলে গাছ ইচ্ছা করে। কিন্তু আবার বসন্তকাল আসলে দেখবা যে আবার নতুন নতুন কত সুন্দর সুন্দর পাতা জন্মে। এইটাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা। ঠিক আছে, সুপ্ত অবস্থা আশা করি বোঝা গেছে। ওকে, এই পৃষ্ঠা শেষ, পরের পৃষ্ঠায় যাই আমরা। আচ্ছা, ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষে কার্যবলী নিয়ন্ত্রণ করে। এখন কথা হচ্ছে ফাইটোহরমোন কি করতেছে? ফাইটোহরমোন তোমার হচ্ছে কোষে উৎপন্ন হয়। কিসে? হচ্ছে তোমার উদ্ভিদের কোষের ভিতরে উৎপন্ন হয় এবং কাজ করতেছে কি, উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে কোষে কার্যবলী নিয়ন্ত্রণ করে। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায়, এখন আইছে মেইন পড়াতে। উদ্ভিদে কয় রকমের হরমোন পাওয়া যায় জানো? উদ্ভিদে মোট হচ্ছে 5 রকমের হরমোন পাওয়া যায়। 5 রকমের হরমোন পাওয়া যায়। অক্সিন, জিববেরেলিন, তারপরে হচ্ছে সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন। এই 5টা নাম ঠুটস্থ মুখস্থ রাখা লাগবে। এই 5টা নাম ঠুটস্থ মুখস্থ রাখা লাগবে। অক্সিন, জিববেরেলিন, এরপরে কি সাইটোকাইনিন, এরপরে অ্যাবসাইসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন।
এরপরে এইখানে যে দুইটা লাইন, এই দুইটা লাইন থেকে তোমরা দেখবা আমি যে একটু পরে যখন এমসিকিউ সলভ করাবো ম্যাক্সিমাম এমসিকিউ এই দুইটা লাইন থেকে আসছে। দেখিও এখন দেখো অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন এই তিনটা কি করে? বৃদ্ধিতে সহায়তা করে। কালো হয়ে গেছে। এই তিনটাকে কি করে? বৃদ্ধিতে সহায়তা করে। কি কে কে? তার মানে উদ্ভিদকে, উদ্ভিদের বৃদ্ধিতে, উদ্ভিদকে বড় হইতে সাহায্য করে কোন কোন হরমোন? অক্সিন, জিবেরেলিন আর কি সাইটোকাইনিন। কি কি? অক্সিন, জিবেরেলিন আর কি সাইটোকাইনিন। শেষ। এরপরে বাকি দুইটা আছে কি? অ্যাবসাইসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন। অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন এই দুইটা করে কি জানো? উদ্ভিদকে বৃদ্ধি হতে দেয় না, উদ্ভিদকে থামায় রাখে, উদ্ভিদকে লম্বা হইতে দেয় না, উদ্ভিদকে ছোট বানায় রাখে। এই যে বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কি কি? অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। এই দুইটা লাইন কি যে গুরুত্বপূর্ণ এমসিকিউতে। পরের লাইনটাও গুরুত্বপূর্ণ। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয়। তাহলে পাতায় বা ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? গাছের পাতায়। ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? গাছের পাতায়। এরা কি করে? এই ফ্লোরিজেন হরমোন এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়। পাতা ফ্লোরিজেনটা হচ্ছে পাতায় তোমার হচ্ছে উৎপন্ন হয়, পাতা থেকে পত্রমূলে স্থানান্তরিত হয়। পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। এখন কথা হচ্ছে পত্রমুকুল, পুষ্পমুকুল, পত্রমূল এত কিছু তোমার জানার দরকার নেই, তুমি এটা মনে রাখবা। তিনটা বিষয় আছে এখানে তিনটা বিষয় আছে। এখানে তিনটা বিষয় আছে যে হচ্ছে পত্রমূল, পত্রমূলক আর হচ্ছে পুষ্পমূলক। এই তিনটা বিষয়। পত্রমূল থেকে পত্রমূলকে যাচ্ছে, পত্রমূলক থেকে পুষ্পমুকুল পরিণত হচ্ছে এই ফ্লোরিজেন হরমোন। ঠিক আছে? তাই দেখা যায় ফ্লোরিজেন হরমোন উদ্ভিদের ফুল উৎপন্ন করে। তাহলে উদ্ভিদের ফুল উৎপন্ন করে কে? ফ্লোরিজেন নামক হরমোন। উদ্ভিদের ফুল উৎপন্ন করে কে? ফ্লোরিজেন নামক হরমোন। বা এইভাবে আসতে পারে, ফ্লোরিজেন হরমোন কি করে? উদ্ভিদের ফুল উৎপন্ন হইতে সাহায্য করে। এখন অক্সিন, তাহলে এই যে আমরা এখানে বললাম অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, এইগুলোর একটু ডিটেলস এখানে আছে। এগুলো সবগুলোর নাই, শুধুমাত্র ইথিলিনের আছে, জিবেরেলিনের আছে আর কি অক্সিজেনের আছে। আচ্ছা, অক্সিন এই যে এই হরমোনটা সর্বপ্রথম কে আবিষ্কার করছে? চার্লস ডারউইন। সর্বপ্রথম অক্সিন হরমোন কে আবিষ্কার করিয়াছেন? চার্লস ডারউইন। সর্বপ্রথম অক্সিন হরমোন কে আবিষ্কার করছে? চার্লস ডারউইন। তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। ঠিক আছে? এরপরে কি? যখন আলো তীর্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণ মুকুল আবরণে হচ্ছে দেখি বাগা। এখানে পড়ার মতো কিছু নাই। এখানে প্রথম লাইনটাই ছিল হচ্ছে চার্লস ডারউইন প্রথম এই হরমোন আবিষ্কার করছে, তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করে। ঠিক আছে? এখানে এই লাইনটা গেছে। আর কি? অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। অনেক ফল দেখবা যে হচ্ছে আগেই নষ্ট হয়ে পড়ে যায়। ঠিক আছে? ফল বড় হওয়ার আগেই নষ্ট হয়ে পড়ে যায়। এই অক্সিন হরমোনটা এই জিনিসটা বন্ধ করে। এই আগেই যে হচ্ছে অকালে ঝরে পড়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে কে? অক্সিন কি আরেকটা কিসে সাহায্য করে? শাখা কলমে মূল গজ। তার মানে এখান থেকে পড়া বিষয়টা কি? চার্লস ডারউইন প্রথম আবিষ্কার করছে। তিনি কি দেখছে? তিনি দেখছে উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করছে। এরপরে কি? অক্সিনের সাহায্যে কি করা যায়? শাখা কলমে মূল গজায় আর হচ্ছে ফলের অকালে ঝরে পড়া কি করে? অক্সিন রোধ করে। শেষ। এবার আসতেছে হচ্ছে জীববেরিলিন কি? চারা গাছ, বীজপত্র ও পত্রের বহির্ষ অঞ্চলে এদেরকে দেখা যায়, মানে বাইরের দিকে দেখা যায়। ঠিক আছে? এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই লাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কোন হরমোনের কারণে? জিববেরিলিন হরমোনের কারণে। এখন কথা হচ্ছে পর্বমধ্যটা কি? তোমরা যে কুশিল খাও না, কুশিল বা আখ খাও তো, এই কুশিল বা আখের মাঝখানে কি একটু মানে 1 গিরা 2 গিরা পর একটু করে শক্ত অংশ থাকে না? ওইটাকে বলা হচ্ছে পর্বমধ্য। ঠিক আছে? এই পর্বমধ্যটা যত মোটা হবে এই পর্বমধ্যটাকে দৈর্ঘ্যে বড় হইতে সাহায্য করে কে? জিববেরিলিন। ঠিক আছে? এজন্য খাটো উদ্ভিদে হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। বীজের সুপ্ত অবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। এই যে এইখানে তিনটা লাইনে গুরুত্বপূর্ণ। তাহলে পর্বমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। পর্বমধ্য কি তোমরা বুঝতে পারছো? আমি তোমাদেরকে একটু লিখে বুঝি যে এই যে ধরো একটা কুশি, হ্যাঁ,
এইখানে একটা গিরো থাকতে পারে, এইখানে একটা গিরো থাকতে পারে, আর একটু বড় করি, এইখানে একটা গিরো থাকতে পারে। এই যে এই যে এই যে এইখান থেকে এতটুকু এটা হচ্ছে একটা পর্বমধ্য, এখান থেকে এতটুকু এটা হচ্ছে একটা পর্বমধ্য। এই পর্বমধ্যগুলোকে আরো বড় হইতে, সাইজে আরো বড় হইতে সাহায্য করে কে? জিববেরিলিন। ঠিক আছে, সাইজে আরো বড় হইতে সাহায্য করে কে? জিববেরিলিন। তাহলে একটা বিষয় গেল জিববেরিলিনে, তার মানে আমরা মোট কয়টা বিষয় পড়বো? 3টা বিষয় পড়বো। তাহলে প্রথমটা ছিল পর্বমধ্যগুলোকে দৈর্ঘ্য বৃদ্ধি পাইতে সাহায্য করে। দ্বিতীয় বিষয়টা কি? খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। তার মানে উদ্ভিদকে লম্বা বানায় গিয়ে জিববেরিলিন। 2টা গেল। এবার 3 নাম্বার কি? বীজের সুপ্ত অবস্থা কাটাতে কার্যকারিতা রয়েছে। কিসের? বীজের। বীজের। এই 3টা লাইন জিববেরিলিনের ক্ষেত্রে মুখস্থ রাখা লাগবে। তাহলে অক্সিন গেল, জিববেরিলিন গেল। এবার আসতেছে হচ্ছে ইথিলিন। এখন ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। এই হরমোনটা একটি গ্যাসীয় পদার্থ, এটা প্রথম কথা, এটা মনে রাখা লাগবে। ইথিলিন কি? একটা গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন কিসে সাহায্য করে? ফলকে পাকাইতে সাহায্য করে। ইথিলিন কিসে সাহায্য করে? ফলকে পাকাইতে সাহায্য করে। এর প্রভাবে চারা গাছের বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। বিকৃত বৃদ্ধি মানে হচ্ছে আঁকা বাঁকা বৃদ্ধি। অনেক গাছ দেখবা যে হয়েছে বাইকে বুকে, মানে বাইকে বুকে বলতেছি, বেঁকে, কি কেমনে বোঝায় এটা, অনেক বাঁকা ভাবে হচ্ছে লক্ষ্য হচ্ছে বৃদ্ধি হয়। অনেক গাছ আছে, ঠিক আছে, চারা গাছ আছে। ইথিলিনের বিষয়ে তার মানে 3টা জিনিস মনে রাখবো, জিববেরিলিনের বিষয়ে 3টা জিনিস মনে রাখবো, অক্সিনের বিষয়ে 3টা জিনিস মনে রাখবো। অক্সিনের বিষয়ে কি কি মনে রাখবো? চার্লস ডারউইন সর্বপ্রথম আবিষ্কার করছে, তিনি দেখছে উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণের উপর এর প্রভাব লক্ষ্য করছে। আর আরেকটা কি? ফলের অকালে ঝরে পড়া এবং শাখা কলমে মূল গজাতে সাহায্য করে কে? অক্সিন। শেষ। অক্সিনের তার মানে 3টা বিষয় মনে রাখছি। জিববেরিলিনের ভিতরে 3টা বিষয়, পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এরপরে কি? খাটো উদ্ভিদকে লম্বা করতে সাহায্য করে জিববেরিলিন, আর বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে। এরপর আসছে ইথিলিন, গ্যাসীয় পদার্থ একটা, ফল পাকাতে সাহায্য করে, এর প্রভাবে চারার বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। শেষ। এবার দেখো, ও আচ্ছা, এইখানে এই যে, তার মানে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। অক্সিন তার মানে কি করতেছে? শাখা কলমে মূল গজায় ও ফলের অকালে ঝরে পড়া রোধ করে। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। জিববেরিলিন বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে। ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্ন হয়। এখানে শর্ট করে দেওয়া আছে, ঠিক আছে, এইটা তোমাদের ভাইয়া মুখস্থ রাখাই লাগবে, ঠিক আছে, এইখানে একদম শর্ট করে দেওয়া আছে, আমি দেখাই দিছি কিন্তু। এরপরে চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ। চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ, এই লাইনটা আমার মনে রাখা লাগবে। চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ, ঠিক আছে। এখন উদ্ভিদের যে ফুল হয়, হ্যাঁ, উদ্ভিদের যে ফুল হয়, এই জিনিসটা তোমার হচ্ছে দিবা দৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল। কিসের উপর? দিবা দৈর্ঘ্যের উপর। এই যে উদ্ভিদের একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, উদ্ভিদের প্রস্ফুটন আর প্রস্ফুটন মানে হচ্ছে ফুল, তোমার হচ্ছে ফুল ফোটার বিষয়টা হচ্ছে দিবা দৈর্ঘ্যের উপর, মানে দিন কত বড়, দিনটা কত বড়, এটার উপর অধিক নির্ভরশীল। এই লাইনটা জাস্ট সেকশনে মনে রাখবে, এছাড়া কিছু দরকার নেই। এখন এইখানে এই লাইনটা, এই জিনিসটা লাগবে যে হচ্ছে ট্রফিক চলন কাকে বলে। ট্রফিক চলন কাকে বলে? তোমরা একটা জিনিস দেখছো যে তোমরা অনেকেই আছে ঘরের ভিতরে গাছ রাখো, ঘরের ভিতরে গাছ বড় বড় বা বেলকনিতে গাছ বড় বড়, দেখবা যে হচ্ছে যে দিক থেকে রোদটা এসে পড়ে, ওই গাছের উপরে যে দিক থেকে রোদটা এসে পড়ে, দেখবে যে গাছটা বাঁকা হয়ে ওই রোদের দিকে যাইতেছে। গাছটা বাঁকা হয়ে ওই রোদের দিকে যাইতেছে, ওই রোদের দিকে ওর বৃদ্ধি হইতেছে, ও ওই রোদের দিকে আস্তে আস্তে যাইতেছে, ঠিক আছে। এইটাকে বলা হয় হচ্ছে উদ্ভিদের ট্রফিক চলন। উদ্ভিদের ট্রফিক চলন। এই যে অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়, একে ট্রফিক চলন বলে। ট্রফিক চলনের এখানে কি বলছে? অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক। বহি উদ্দীপক বলতে কি? এই যে সূর্যের আলো। অভ্যন্তরীণ বলতে কি? বিভিন্ন হরমোন, ঠিক আছে। এরপরে কি? পানি হতে পারে। অভ্যন্তরীণ বলতে এখানের জিনিসটা বুঝছো, সোজা বাংলা ভাষায় তোমরা ট্রফিক চলনের সংজ্ঞাটা মুখস্থ রাখবা। কিভাবে? যে হচ্ছে অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের যে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়, এসব চলনকে ট্রফিক চলন বলে। এরপরে আলোর প্রতি সাড়া দেওয়ার পরীক্ষণ। এইটাই তো ওইটা যে এই যে জানলা দেখছো, এই যে একটা জানলার ভিতরে গাছটা রেখে দিছে, আর সূর্যের আলো এসে গাছটাতে পড়তেছে, গাছটা বাঁকা হয়ে জানলার দিকে চলে যাচ্ছে। কিন্তু সে চাইলে সোজা হয়ে এইভাবে বড় হইতে পারতো, সে বড় না হয়ে সে বাঁকা হয়ে জানলার দিকে চলে যাচ্ছে। এই পরীক্ষাটা এখানে করছে। শেষ। পরের পৃষ্ঠাতে আমাদের কি আছে? এই যে হরমোনের ব্যবহার, এটা কিন্তু খ নাম্বারে দেবে, ঠিক আছে। খ
খ নাম্বারে দিবে, সৃজনশীল খ নাম্বারে। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে, এটা তো পড়ে আসছি আমরা। এইখানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে। উদ্ভিদের ক্ষতস্থান বিভিন্ন জায়গায় মানুষজন কি করে, ইচ্ছা করে দেখবে যে হচ্ছে হাতে তোমার হচ্ছে অনেক সময় যখন কাছে থাকে যে গাছে একটা কোপ মারে, তো এই যে ক্ষত হয় না ওই জায়গাটা গাছের, এই ক্ষতটা পূরণে সাহায্য করে গে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের বিষয় ওইখানে আমরা 3টা বিষয় পড়ছিলাম না, 3টা কি 4টা লাইন পড়ছিলাম, এইখানে আরেকটা লাইন দেওয়া আছে, অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়, এই লাইনটা আমাদের। তার মানে অক্সিনের বিষয়ে 4টা কি 5টা লাইন আমরা পাইছি, এই 5টা লাইন আমাদের মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। মোচন বিলম্বিত হয়। এই তো আমাদের পার্ট 1 থেকে 3 পর্যন্ত শেষ। আমরা এখন এমসিকিউ গুলো সলভ করলে আমাদের আজকের ক্লাস শেষ, ঠিক আছে। এমসিকিউ। এখন দেখো এমসিকিউ সলভ করা কতটা ইজি হয়। দেখো সবকিছু আমরা এমসিকিউতে পড়ে আসছি, এমসিকিউ সবকিছু দেখবে আমরা আগে থেকে পড়ে চলে আসছি। নিচের কোনটি জীবের অপরিহার্য কার্যক্রম? সমন্বয় ছাড়া কোনো জীব বাঁচতে পারবে না, ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, ঠিক আছে। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ প্রভাবকারী বস্তুটি কি? উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে প্রভাবকারী বস্তুটি কি? ফাইটোহরমোন। প্রথম পৃষ্ঠাতে পড়ে আসছে ফাইটোহরমোন। কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে? 2টা হরমোন ছিল বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে, কি? অ্যাবসাইসিক অ্যাসিড আর একটা কি ছিল? ইথিলিন, তাই না? বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি? আবারও দিছে, এই যে এবার ইথিলিন দিছে, তখন দিছে অ্যাবসাইসিক অ্যাসিড, এখন দিছে ইথিলিন। দেখছো কতবার আইছে? আবার দেখো আবারও দিছে সেম প্রশ্ন। উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক বা বৃদ্ধি রোধক মানে কি? বড় হইতে দিচ্ছে না, একই কথা। বৃদ্ধি প্রতিবন্ধক, বৃদ্ধি রোধক একই কথা, বড় হইতে দিচ্ছে না কে? অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন। এখনো আবারও কি, নিচের কোনটি বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে না? এখানে না দেওয়া আছে, অনেকে আছে এই না মিস্টেক করে ফেলবে, ঠিক আছে। তার মানে বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে না। বৃদ্ধি প্রতিবন্ধক অক্সিন কি বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে? ইথিলিনও বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে নাকি? অক্সিনটা কি করে? বৃদ্ধিতে সাহায্য করে, অক্সিনটা বৃদ্ধিতে আরো সাহায্য করে। এরপরে ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? পাতায় উৎপন্ন হয়, আমরা কিন্তু পড়ে আসছি। একদম ইজি, একদম সবকিছু ইজি। পাতায় উৎপন্ন হরমোন কোনটি? ফ্লোরিজেন। দেখছো ফ্লোরিজেনের প্রভাবে পত্রমুকুল কিসে পরিণত হয়? আমি বলছিলাম না ওইখানে 3টা স্টেপে চেঞ্জ হচ্ছে, এই 3টা স্টেপ আমরা মুখস্থ রাখবো বলছিলাম। এই দেখ, ফ্লোরিজেনের প্রভাবে পত্রমুকুল কিসে পরিণত হয়? পুষ্পমুকুলে পরিণত হয়। এরপর নিচের কোনটি ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। পড়ে আসছে কিন্তু ইথিলিনের, এই যে এখানেও লেখা আছে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। ওই যে এই সবটাই কিন্তু আমি ওইখানে নিয়ে যেয়ে দিয়েছি, ঠিক আছে। এই সবটাই দেখো, এই প্রশ্ন কতবার আসছে। ফল পাকাতে সাহায্য করে কোনটি? ইথিলিন। ঢাকা বোর্ডে 18তে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। তার মানে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ না? ফল পাকাতে সাহায্য করে কে? ইথিলিন। আম ঝরে পড়ার জন্য দায়ী কি? মানে কি হচ্ছে আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি? এখানে কি দেওয়া আছে? ইথিলিন দেওয়া আছে। আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি? আমরা এখানে দেখে আসি ইথিলিন। এই যে ইথিলিন, এর প্রভাবে চারা গাছে বিকৃতি লক্ষ্য করা যায়। ওকে, এটি একটুখানি মস্ত রাখা লাগবে, হ্যাঁ, যে হচ্ছে আম ঝরে পড়ার জন্য সাহায্য করে কোনটি? আম ঝরে পড়ে কোথায় গেল? আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি? ইথিলিন। এটা একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে কোনটি? অক্সিন। প্রথম লাইনেই ছিল, প্রথম হরমোনটাই তো অক্সিন, তাই না? এরপর উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে কোন হরমোন? পড়ে আসছে কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ফ্লোরিজেনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? ফ্লোরিজেন কি করে? পত্রফলকে স্থানান্তরিত হয়, ঠিক আছে কি এটা? না। পত্রফলকে কি স্থানান্তরিত হয়? না। পত্রমূলককে পুষ্পমূলকে পরিণত করে, এটা ঠিক আছে। তারপর কি উদ্ভিদে ফুল উৎপন্ন হয়? এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্নে সাহায্য করে। এখন কোথায় যে পত্রফলকে স্থানান্তরিত হয় কিনা এটা আমাদের জানা লাগবে। এটা তাহলে আমরা জেনে আসি, এটা আমরা পড়ছি যেহেতু এইখানে, আমরা তাহলে মিলে আসি। এই যে ফ্লোরিজেন পত্রমূলে স্থানান্তরিত হয়। পত্রমূলে, এই যে এখানে লেখা আছে কি? এখানে লেখাই আছে যে পত্রমূলে স্থানান্তরিত হয়, পত্রমূলে। আর ওইখানে আমাদেরকে কিসে স্থানান্তরিত হয় বলছে? এখানে বলছে পত্রফলকে স্থানান্তরিত হয়। পত্রফলকে কি স্থানান্তরিত হয়? না, পত্রমূলে স্থানান্তরিত হয়। তার মানে অ্যান্সার কি? 2 ও 3। নিচের কোনটি ফাইটোহরমোন? এই যে
এইখানে যে আমরা বৃদ্ধিতে ফাইটোহরমোন কি করতো, ফাইটোহরমোন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতো বা বৃদ্ধিতে সাহায্য করতো। এই যে এইখানে মেইন একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমি এখানে বলি নাই, এটা বলা উচিত ছিল। এই ফাইটোহরমোনের প্রথম পৃষ্ঠাতে আমরা পড়ে আসলাম ফাইটোহরমোন। এখন কথা হচ্ছে ফাইটোহরমোন গুলা কারা? ফাইটোহরমোন কি আলাদা একটা হরমোন? না। এই যে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই হরমোনগুলো যে বৃদ্ধিতে সাহায্য করে না, এই হরমোন তিনটাকে ওরা ফাইটোহরমোন বলা। ফাইটোহরমোন বলতে এই বৃদ্ধি, যে হরমোনগুলো বৃদ্ধিতে সাহায্য করে ওগুলোকে বলা হচ্ছে ফাইটোহরমোন। ঠিক আছে। এরপরে ফ্লোরিজেন পত্র উৎপন্ন হয়, ঠিক আছে, পাতাতে উৎপন্ন হয়, পত্র মূলে স্থানান্তরিত হয়, এটা ঠিক আছে। তখন দেওয়া ছিল পত্র ফলকে স্থানান্তরিত হয়। তারপর কি উদ্ভিদে ফুল উৎপন্ন করে, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে তিনটাই। যশোর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে কি? অক্সিন সহায়তা করে, এক কথায় অ্যান্সার শেষ। এরপরে কি আম গাছে অক্সিন প্রয়োগের ফলে কি হয়? অক্সিন কি করে? অক্সিন তোমার হচ্ছে শাখা কলমে মূল গজে, এটা ঠিক আছে। ফল ঝরে পড়া রোধ করে, বন্ধ করে, ফল ঝরে পড়া বন্ধ করে। তার মানে অ্যান্সার কি হবে? 1 ও 3। এরপরে জিবরেলিন উদ্ভিদের কোন অংশে দেখা যায়? জিবরেলিন উদ্ভিদের সব জায়গাতেই দেখা যায়। এটা হয়তো বা বইয়ের ওইখানে নাই মনে হয়, নাকি আমি স্কিপ করে দিয়ে আসছি। এই যে চারা গাছ, বীজপত্র এবং পত্রের বা পাতার বহির্ষ অঞ্চলে জিবরেলিনকে দেখা যায়। জিবরেলিনকে দেখা যায় কই? তার মানে এই যে চারা গাছ, বীজপত্র, পত্রের বহির্ষ অঞ্চল, তার মানে তিনটাই হবে। দেখছো, এটা আমি স্কিপ করে দিয়ে আসছিলাম, কিন্তু ঢাকা বোর্ডে 2017 সালে আসছিল এটা। ফল, ফুল, বীজ, পাতা ও মূলে কোন হরমোনটি দেখা যায়? ইথিলিন হরমোন দেখা যায়। ইথিলিন হরমোনটি কোন ধরনের পদার্থ? ইথিলিন হরমোন গ্যাসীয় পদার্থ, পড়াইছি। কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ? ইথিলিন। তারপর হচ্ছে কোনটি বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে? পড়াইছি, জিবরেলিন। কোনটির প্রভাবে উদ্ভিদের পর্বমণ্ডলগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়? জিবরেলিন। এরপর ফল অকালে ঝরে পড়া রোধ করে কোনটি? অক্সিন। ফল অকালে ঝরে পড়া রোধ হয় কোনটির প্রভাবে? অক্সিন। কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? অক্সিন। একদম ইজি। কে সর্বপ্রথম অক্সিন আবিষ্কার করছে? চার্লস ডারউইন। উদ্ভিদের ফুল উৎপন্ন করে কোনটি? ফ্লোরিজেন। কোন হরমোনটি পত্র মূলকে বা মুকুলকে পত্র মুকুলে পরিণত করে? এটা কি ভুল করছে নাকি? পুষ্প মুকুলে পরিণত করে কি? ফ্লোরিজেন। শেষ। আমাদের এমসিকিউ সলভ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছ, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না। পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম A to Z, যেই বোর্ড বই আছে আমাদের, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে, এই বইগুলো A to Z পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম। পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি। কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত,
ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর যদি নিজেরা না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হইতে পারো, এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও দ্বিতীয় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে, ঠিক আছে? এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 2.0 আমাদের এই কোর্সটা, ঠিক আছে? কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে CQ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই, দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? তোমরা এই যে ক্লাসটা করলা, এই ক্লাসটা হচ্ছে আমাদের 2025 সালের কোর্সের ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসেই তোমরা দেখতে পারতেছো আমরা সব MCQ CQ সব কিছু আমরা গোছানো ওয়েতে সলভ করে দিছি, ঠিক আছে? আমাদের এই 2026 সালের যে কোর্স, এই কোর্সে আরও গোছানো এবং সাজেশন ক্লাসগুলো দেওয়া হবে এবং সেই সাজেশন থেকেই তোমার ইনশাল্লাহ কমন করবে, ঠিক আছে? পরীক্ষার আগে যেহেতু তুমি এই সবগুলো বই 13-14টা করে চ্যাপ্টার একসাথে পড়তে পারবা না, তখন সাজেশন পড়া লাগবে, ঠিক আছে? এই সাজেশন চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আমরা গোছায় দিতেছি আমাদের এই 2026 সালে কোর্সে। এবং 2026 সালে তো তোমার 26 সালের বই তো অবশ্যই পড়াইতেছি, কারণ 2025 সালের থেকে 26 সালের বইয়ে কিছুটা চেঞ্জ আছে। হ্যাঁ, যেই কোশ্চেনগুলো 2025 সালে পরীক্ষা আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে?